জানি কোন আদিকাল হতে ভাসালে আমার জীবনের স্রোতে, সহসা হে প্রিয় কত গৃহে পথে, রেখে গেছো প্রাণে কত হরষণ। কতবার তুমি মেঘের আড়ালে এমনি মধুর হাসিয়া দাঁড়ালে, অরুণ কিরণে চরণ বাড়ালে, ললাটে রাখিলে শুভ পরশন। সঞ্চিত হয়ে আছে এই চোখে কত কালে কালে, কত লোকে লোকে, কত নব নব আলোকে আলোকে, অরূপের কত রূপ দর্শন। কত যুগে যুগে কেহ নাহি জানে, ভরিয়া ভরিয়া উঠেছে পরাণে, কত সুখে দুঃখে কত প্রেমে গানে, অমৃতের কত রস বরষণ। শুরু হচ্ছে সৌমিত্র বসুর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপনাদের প্রথমে শোনাব বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে বুধবার 25শে জ্যৈষ্ঠ 1428, ইংরেজি 9ই জুন 2021, তিথি বৈশাখ কৃষ্ণপক্ষ চতুর্দশী, নক্ষত্র কৃত্তিকা। সূর্যোদয়ের সময় ভোর 4:55 হয়ে 10 সেকেন্ড, সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধে 6:16 হয়ে 40 সেকেন্ড। জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবারিগণ। দিনের বেলা 8:44 গতে নরগণ। আজকের তারিখে বিপ্লবী অভ্যুত্থানের নায়ক দীনেশচন্দ্র মজুমদারের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর মিশনের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। তিনি প্রয়াত হন আজকের তারিখে 1834 খ্রিস্টাব্দে। শ্রীমৎ পরমানন্দজির প্রয়াণ তিথি আজকে। 1870 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রয়াত হন প্রখ্যাত ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHRANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক দিন রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে আড্ডা মারার জন্য। সেই আড্ডায় আপনারা যারা শরণাগত শোনেন তারা প্রত্যেকে স্বাগত। একটু গান শুনবো, গানের পর আজকের অনুষ্ঠান সূচি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। চিরন্তন শুরু হচ্ছে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু বলছি গরুড়ের আখ্যান, বিনতার আখ্যান। মাকে দাসত্ব থেকে মুক্তি দেবার জন্য গরুড় তো তার বিশাল দুটি পাখা মেলে স্বর্গের দিকে উড়ে যাচ্ছেন। স্বর্গ থেকে অমৃত নিয়ে এসে তিনি কদ্রুর হাতে দেবেন, একমাত্র তাহলেই তার মা বিনতাকে মুক্ত করা সম্ভব। এদিকে দেবতারা তো দেখছেন গরুড় এগিয়ে আসছে স্বর্গের দিকে। কেন আসছে, কি তার উদ্দেশ্য, সে সবকিছুই তারা খুব ভালো করে জানেন। আরে তো মহাবদার, এত কষ্ট করে সমুদ্র মন্থন করে অমৃত নিয়ে আসা হয়েছে। দানবেরা সেই অমৃতের উপর লোভ করেছিল, তাদের যে কোনো ভাবেই হোক নিরস্ত করা গেছে। কোথা থেকে একটা পাখি এসে সেই অমৃতের ভাগ নিয়ে চলে যাবে নাকি মামার বাড়ি? দেবতারা সব স্বর্গের সীমানায় অস্ত্র হাতে সার বেঁধে দাঁড়ালেন। বিশাল ছায়া ফেলে গরুড় এগিয়ে আসছে স্বর্গের দিকে। যে করে হোক ওকে আটকাতে হবে, ওকে কিছুতেই স্বর্গের সীমানার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। গরুড় কাছাকাছি চলে এসেছে। এবার যার কাছে যে অস্ত্র আছে তাই দিয়ে ওকে আঘাত করো, আঘাত করো। একের পর এক দেবতাদের অস্ত্র উড়ে আসছে গরুড়ের দিকে। গরুড় তার পাখা দিয়ে সেই অস্ত্রের হাত থেকে নিজেকে আড়াল করবার চেষ্টা করছে। একটা একটা করে অস্ত্র উড়ে আসে আর সে ডানার এক ঝাপটায় তাদের অন্যদিকে ফেলে দেয়। দেবতারা তো অবাক হয়ে গেলেন। কি অসাধারণ বীরত্ব এই পাখিটার!
তারা যে জানতেন না তা নয়, জানতেন কিন্তু খেয়াল করেননি গরুড়ের শক্তির উৎস কিন্তু তার মা। মাকে দাসত্ব থেকে মুক্তি করার জন্য যে স্বর্গে চলে এসেছে, কোন অস্ত্রের পক্ষে কি সম্ভব তাকে প্রতিহত করা? ফলে যা হোক তাই হল। দেবতারা যুদ্ধে ক্রমাগত পিছিয়ে পড়তে লাগলেন। গরুড় ঢুকে গেলেন সেই ঘরে যেখানে অমৃতের কুম্ভ রাখা আছে। তাহলে আর কি, এবার ওই কুম্ভ থেকে খানিকটা অমৃত তুলে নিলেই তো হয়ে গেল। কিন্তু না, ব্যাপারটা অত সোজা নয়। অমৃতের যে কলস, তাকে বেড় দিয়ে আছে দুটি হিংস্র সাপ, তাদের মুখ দিয়ে আগুন ছিটকচ্ছে, আর দরজার ঠিক বাইরে ঘুরছে এক ধারালো চক্র। দরজা দিয়ে ঢোকবার চেষ্টা করলেই ওই চক্র তাকে খণ্ড খণ্ড করে দেবে। তারও বাইরে রাখা আছে এক আগুনের মালা। সে আগুন পেরিয়ে যাওয়া অসম্ভব বলেই মনে হয়, আর সেই মালার আগে রয়েছে একদল অস্ত্রধারী ভয়ানক চেহারার যক্ষ। তাদের ফাঁক গলে ভেতরে ঢোকা একেবারে অসম্ভব। তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাহলে প্রথমে যক্ষের দল, তারা আক্রমণ করল গরুড়কে। এই পর্যন্তই থাক পুরাণ চিরন্তন, বাকিটা আবার আগামীকাল হবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন সময় প্রণামী তোমারে, স্বামী বিবেকানন্দের কথায় আমি আপনাদের সৌমিত্র বসু। কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে প্রণামী তোমারে এই পর্যায়ে অনেকদিন ধরেই বলছি। তার মধ্যে বারবার যে কথাটা এসেছে যে এই যে মানুষের প্রতি ভালোবাসা, মানে স্বামীজি মানুষকে সাহায্য করবার জন্য যে কি করতেন আর কি করতেন না তার কোনো ঠিক ঠিকানা নেই। কখনো কখনো অন্যায়কেও যে প্রশ্রয় দিতেন না এমনটা বলা যাবে না। হ্যাঁ, তাই যদি খ্রিস্টানের কথাকে সত্যি বলে মেনে নিই তাহলে বলতে হবে তাই তাই অন্যায়কে প্রশ্রয় দিতেন কখনো কখনো। কিরকম? ধরুন একজন গরিব মানুষ, তার সম্পর্কে অভিযোগ উঠেছে যে বেদান্ত সোসাইটি থেকে তিনি কিছু টাকা পয়সা চুরি করেছেন, তার থেকে টাকাটা আদায় করা হবে। এই নিয়ে সবাই খুব উত্তেজিত। স্বামীজি বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে বলো টাকাটা আমি না হয় দিয়ে দেব। আপনি দিয়ে দেবেন মানে? আপনি কোথা থেকে পাবেন অত টাকা? স্বামীজির নিশ্চিন্ত জবাব, ও যা হোক করে হয়ে যাবে এখন। শুনছেন শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু বললাম স্বামী বিবেকানন্দের কথা প্রণামী তোমারে এই পর্যায়ে, আরো বলবো গানের পর। কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে প্রণামী তোমারে এই পর্যায়ে অনেকদিন ধরেই বলছি। তার মধ্যে বারবার যে কথাটা এসেছে যে এই যে মানুষের প্রতি ভালোবাসা, মানে স্বামীজি মানুষকে সাহায্য করবার জন্য যে কি করতেন আর কি করতেন না তার কোনো ঠিক ঠিকানা নেই। কখনো কখনো অন্যায়কেও যে প্রশ্রয় দিতেন না এমনটা বলা যাবে না। হ্যাঁ, তাই যদি খ্রিস্টানের কথাকে সত্যি বলে মেনে নিই তাহলে বলতে হবে তাই তাই অন্যায়কে প্রশ্রয় দিতেন কখনো কখনো। কিরকম? ধরুন একজন গরিব মানুষ, তার সম্পর্কে অভিযোগ উঠেছে যে বেদান্ত সোসাইটি থেকে তিনি কিছু টাকা পয়সা চুরি করেছেন, তার থেকে টাকাটা আদায় করা হবে। এই নিয়ে সবাই খুব উত্তেজিত। স্বামীজি বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে বলো টাকাটা আমি না হয় দিয়ে দেব। আপনি দিয়ে দেবেন মানে? আপনি কোথা থেকে পাবেন অত টাকা? স্বামীজির নিশ্চিন্ত জবাব, ও যা হোক করে হয়ে যাবে এখন। শুনছেন শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু বললাম স্বামী বিবেকানন্দের কথা প্রণামী তোমারে এই পর্যায়ে, আরো বলবো গানের পর। 7 বিগ এফএম এ আর একটা অভ্যেস ছিল স্বামীজির, যখন কোন একটা
অপ্রিয় কথা শুনতেন বা অপ্রিয় কোনো কিছুর মুখোমুখি হতেন বা সম্ভাবনা তৈরি হতো, তিনি বলে উঠতেন শিব 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 শিব। এই শিব কথাটার মানে কি বলুন তো? না, আপনি বলবেন শিব মানে আবার কি, দেবাদিদেব মহেশ্বর? তাহলে শুনুন স্বামীজি এর কি মানে বলেছিলেন। তার আগে ঘটনাটা বলি। স্বামীজি তো এইভাবে ধর্ম প্রচার করেন, তার নাম বেশ চারপাশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে হঠাৎ শোনা গেল এক ভদ্র মহিলা, আমেরিকান, তিনি চারপাশে প্রচার করে বেড়াচ্ছেন যে স্বামীজির স্কুলে ভর্তি হবার আগে আমার কাছে 2 দিন প্রাথমিক ক্লাস করে নিতে হবে। এ নাকি স্বামীজি নিজেই তাকে বলেছেন। মানেটা বুঝতে পারলেন তো? স্বামীজির ছাত্র হতে গেলে তো কিছুটা যোগ্যতার দরকার, সেটা অর্জনের জন্য আগে আমার ক্লাস করে নাও। আর বলাই বাহুল্য, সেই ক্লাসটা বিনা পয়সায় নয়। খবরটা তো চলে গেল স্বামীজির ছাত্রছাত্রীদের কাছে। তারা এসে স্বামীজিকে বললেন, এই দেখুন, আপনাকে মাঝখানে রেখে এরকম সমস্ত জোচ্চুরি করছে, এগুলো কি সহ্য করা উচিত? আপনি কি বলেন? স্বামীজি বললেন, শিব 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 শিব, ব্যাস। তারপর এই নিয়ে আর কোনো কথা নয়। কিন্তু ছাত্র বলুন, শিষ্য বলুন, তারা তো ছাড়বে না। তারা বলল, শিব মানে কি? শিব শিব কি বলতে চাইছেন বলুন, বলুন আপনি। স্বামীজি একটা দুষ্টুমির হাসি হেসে বললেন, শিব শিব মানে হলো উফ উফ, আমার খুব কাঁপুনি লেগেছে। এটা তো মজা করবার জন্য বলা। মজা করবার জন্যই স্বামীজি শিব শিব বলতেন, বা একটু বড় করে নিঃশ্বাস নিতেন। আসলে তিনি কি এই ধরনের নিচু কথার সামনে এলে নিজের যে স্বরূপ, তিনি তো শিবের অংশেই জন্ম নিয়েছিলেন, তাকে একবার স্মরণ করে নিতেন। তার বুকের মধ্যে যে শিবের অধিষ্ঠান, জীবনের এই সমস্ত গরল তার কাছে নিবেদন করে ফিরে আসতেন আগের জায়গায়। কে জানে। আর একটা ঘটনার কথা বলি আপনাদের। কিছুদিন হলো স্বামীজির সঙ্গে সঙ্গে একদল লোক প্রায় পেছন পেছন ঘুরতে থাকে। তিনি যেখানেই যান তারা সঙ্গে করে যায়, আর লোকগুলোকে দেখলেই বোঝা যায় তারা খুব একটা সুবিধের লোক নয়। তো এই নিয়ে তো তার অনুরাগী ভক্তজনদের খুব দুশ্চিন্তা। স্বামীজি কিন্তু পাত্তা দেন না। একদিন সবাই মিলে তাকে বলল, ওরা কারা, সব সময় আপনাকে ঘিরে থাকে, আমাদের ভালো লাগে না। স্বামীজি হেসে উঠে বললেন, আরে আমি তো শিব, ওরা আমার অনুচর, সাঙ্গবাঙ্গ। শিবের অনুচর কারা হয় তা তো আমরা সবাই জানি, কি বলেন? কিন্তু এই যে এতদিন ধরে আমেরিকায় আছেন, তার চোখের সামনে কিন্তু সব সময় ভেসে থাকতো তার নিজের দেশ। নিজের দেশে কি করবেন তাই নিয়ে স্বামীজির নানান রকম সব পরিকল্পনা ছিল। এই পর্যন্ত, বাকিটা পরের দিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এরপর হে মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে হে মহাজীবন এই পর্বে রবীন্দ্রনাথের পায়ের ধুলো নেবেন মৃত্যুর আগে, এই ছিল তার প্রার্থনা। লর্ড কার্জনের পরিকল্পনায় যখন বঙ্গভঙ্গ করার কথা ঘোষণা করা হলো, তখন একটা অসাধারণ বই লেখেন, বঙ্গলক্ষ্মীর ব্রত কথা। সেই বইয়ের শেষে আছে রবীন্দ্রনাথের সেই গান, বাংলার মাটি বাংলার জল, যাকে আজকাল আমরা পপুলার সায়েন্স বলি। খুব সহজ করে বিজ্ঞানের কঠিন বিষয়গুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। তার বেশ কিছু লেখা তার উদাহরণ হয়ে আছে। আরো বহু কথা বলা যায় মানুষটিকে নিয়ে, কিন্তু সেসব কথা না বলে বরং মানুষটির নামটা বলাই ভালো। তার নাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জন্ম হয়েছিল 20 আগস্ট 1864 খ্রিস্টাব্দে।
আর প্রয়াত হলেন 6ই জুন 1919 খ্রিস্টাব্দে। তাহলে এই হল গতদিনের মহাজীবনের নাম পরিচয়। এরপর নতুন হে মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। এখন হে মহাজীবনের দ্বিতীয় পর্বে, অর্থাৎ নতুন একজন মহাজীবনের কথা বলবার পর্বে প্রবেশ করেছি আমরা। ভালো ছেলে কথাটা বললে আমাদের চোখের সামনে একটা চেহারা ভেসে ওঠে না? বেশ নিরীহ গোবেচারা দিন রাত্রির বইয়ের মধ্যে ডুবে বসে থাকে, কড়া পাওয়ারের চশমা চোখে। হ্যাঁ, যদি কেউ কিছু বলে তো মাথা নিচু করে মেনে নেয়, তাই তো? না, ভালো মানুষের এইসব লক্ষণ মানত না এদেশের দামাল ছেলেরা। যেমন এই ছেলেটি যার কথা বলবো এখন, লেখাপড়া করছে, আইএ পড়ছে, পাশাপাশি চলছে যোগ ব্যায়াম। আর সিমলা ব্যায়াম সমিতিতে গিয়ে লাঠি খেলা, ছোড়া খেলা এইসবও শিখছে। মনটাকে যেমন গড়তে হবে, শরীরটাকেও তো গড়তে হবে। শরীরকে বাদ দিয়ে তো আর কিচ্ছু না। চোখে পড়ে গেলেন বিপ্লবী অনুজাচরণ সেনের। আমরা ইংরেজকে এদেশ থেকে তাড়াবার ব্রত নিয়েছি, তুমি আসবে আমাদের সঙ্গে? আসব। যোগ দিলেন বিপ্লবীদের দল যুগান্তরে। কিছুদিন পরে বগুড়ার দক্ষিণ 24 পরগনায় বিপ্লবী সংগঠনের কাজে জড়িয়ে পড়লেন। সেই রকমই নির্দেশ ছিল। সেখানে ছেলেদের লাঠি খেলা শেখান, মেয়েদের শেখান অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তৈরি করলেন ছাত্রী সংঘ। এর মধ্যে কুখ্যাত পুলিশ কমিশনার চার্লস টেগার্ডকে হত্যার পরিকল্পনা নেওয়া হলো। যে 3 জনের ওপর ভার, তাদের মধ্যে একজন হলেন তিনি। ধরা পড়ে গেলেন, বিচারে যাবজ্জীবন কারাদণ্ড। এমন একজন মানুষের জীবন জেলখানার অন্ধকারে কাটবে তা কখনো হতে পারে নাকি? অন্য 2 জনের সঙ্গে পালালেন মেদিনীপুর জেল থেকে। পা ভেঙে গেল, সেই ভাঙা পা নিয়ে লুকিয়ে পড়লেন। এমনই লুকোলেন পুলিশ খুঁজে পেল না। সন্ধান পেল অনেক পরে। চন্দননগরের পুলিশ কমিশনার তখন কুইন। তার নেতৃত্বে একদল পুলিশ বিপ্লবীদের সন্ধান পেয়ে তাদের তাড়া করেছে। আমাদের এই মহাজীবনের অব্যর্থ গুলিতে কুইন নিহত হল। কিন্তু পেছনে তো পুলিশ, আবার লুকিয়ে পড়া। এদিকে দলটা ভেঙে যাবার মুখে। বহু লোক গ্রেপ্তার হয়েছে, মারা গেছে। আর তাছাড়া বিপ্লব চালু রাখতে গেলে টাকা চাই, অনেক টাকা। অস্ত্র কিনতে হবে তো, পাওয়া যাবে কোত্থেকে? উপায় বার করলেন। গ্রিনলে ব্যাংকের একজন কর্মচারীকে পাওয়া গেল। ঠিক হলো তার সাহায্যে ব্যাংক থেকে টাকা হাতাতে হবে, তাই দিয়ে কেনা হবে অস্ত্র। কিন্তু শেষ রক্ষা হলো না। যেখানে লুকিয়েছিলেন পুলিশ এসে হানা দিল, আত্মসমর্পণ করো, আমরা চারপাশ ঘিরে ফেলেছি। আত্মসমর্পণ কভি নেই। যুদ্ধ চলল, গুলি বিনিময়। কিন্তু তারা হলো প্রশিক্ষিত পুলিশ, অপর্যাপ্ত গুলি, অস্ত্রশস্ত্র। এদের গুলি একসময় শেষ হয়ে গেল, ধরা পড়লেন। আর এইরকম একজন মানুষের যা শাস্তি হওয়ার কথা তাই হল, ফাঁসি। সেই প্রণম্য বিপ্লবীর কথা বললাম আজকের হে মহাজীবনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। আমি পূর্ববর্তী স্টেশন হল রামরাজাতলা। স্থানীয়রা এই অঞ্চলকে রামতলা বলেও আখ্যায়িত করেন। রামরাজাতলা স্টেশন থেকে রাম মন্দিরের দূরত্ব 600 মিটার, হাঁটা পথে 10 মিনিট। স্টেশন থেকে রামচরণ শেঠ রোড ধরে এগিয়ে গেলেই পড়বে মন্দির। মন্দিরের ইতিহাস তা প্রায় 300 বছর আগের কথা। সেই সময় এই অঞ্চলের জমিদার ছিলেন অযোধ্যা রাম চৌধুরী।
তিনি রামচন্দ্রের পুজো করার স্বপ্নাদেশ পান। সেই মতো তিনি বিশালাকার রাম সীতা মূর্তি তৈরি করে পূজা করতে উদ্যোগী হন। কিংবদন্তি এটাই বলে। সরস্বতী পুজোর দিন নিকটস্থ ষষ্ঠীতলার বাঁশঝাড় থেকে বাঁশ কেটে শুরু হয় রাম পূজা। এখানকার বিগ্রহের সাথে উত্তর ভারতীয় রামের যে বর্ণনা পেয়ে এসেছি তার কোনো মিল নেই। মন্দিরের বিবরণ: এখানে রামের মূর্তির উপর থাকে 5টি সরস্বতী মূর্তি। এছাড়া শিব, ব্রহ্মা সহ প্রায় আরো 26 দেবদেবীর মূর্তি থাকে এই বিশাল আকার রাম ঠাকুরের মূর্তিতে। মূর্তিটি প্রায় 2 তলা বাড়ির সমান উঁচু। এই রাম ঠাকুরের নাম থেকেই এই জায়গাটির নাম হয়েছে রামতলা। রামরাজা পুজো এই অঞ্চল সহ সমগ্র হাওড়ার এক বিশেষ পুজো। রাম ঠাকুরের জন্য রয়েছে একটি গোটা মন্দির। প্রথমে রামের পুজো হতো 3 দিন, পরে তা বেড়ে 15 দিন ও 1 মাস হয়। এখন রাম নবমীর দিন পুজো শুরু হয়, আর প্রায় 4 মাস পরে শ্রাবণ মাসের শেষ রবিবার এক বিশাল শোভাযাত্রা করে রাম ঠাকুরের বিসর্জন হয়। এই 4 মাস ধরে রামতলায় রাম মন্দিরের পাশে বসে মেলা। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই রাম মূর্তি দেখতে। রাম ঠাকুরের সাথে সাথে এখানে পূজিত হন দশাবতার, সাবিত্রী, সত্যবান ও মহাবীর। এদের জন্যও রয়েছে আলাদা আলাদা মন্দির। প্রতিমাগুলো এতই বড় হয় যে ট্রাকে করে টেনে নিয়ে যেতে হয়। তৈরির সময় ট্রাকেই তৈরি হয় এবং বিসর্জনে নিয়ে যাওয়া হয় ওই ট্রাকে করেই। এই চিঠিটি দিয়েছেন ইন্দ্রতনু মুখোপাধ্যায়, বেলঘরিয়া থেকে। আর একটা চিঠি: সুপ্রভাত সৌমিত্রবাবু, আমি আপনার শরণাগতের নিয়মিত শ্রোতা, কারণ আপনার বাচনভঙ্গি, কণ্ঠস্বর ও বৈচিত্র্যময় তথ্যের পরিবেশনা। আপনার কেদারনাথ পরিক্রমা শুনলাম। আমি 2001 সালে কেদারনাথ গিয়েছিলাম অক্টোবর মাসে। সন্ধ্যারতির সময় মন্দির চত্বরে দাঁড়িয়েছিলাম। ঠান্ডায় পায়ের আঙুল মনে হচ্ছিল কেটে পড়ে যাবে, তবু অসাধারণ লেগেছিল। আর পূর্ণিমার ঝলসানো আলোয় সাদা বরফে ঢাকা পাহাড় এক নৈসর্গিক পরিবেশে সৃষ্টি করেছিল। ধন্যবাদান্তে অনুময় রায়চৌধুরী, আমদুল, হাওড়া। পড়া হলো চিঠি। চমৎকার দুটি চিঠি, এবং দুটি খানিকটা ভ্রমণ কাহিনীর মতো। বুঝতে পারা যাচ্ছে বাইরে দূরেটা বেশ জনপ্রিয় হচ্ছে আপনাদের মধ্যে। বেশ, তাহলে এবার বাইরে দূরেতেই যাওয়া যাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি চলেছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পদ্মহেশ্বরে যাত্রা শুরু করে দিয়েছি আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে যেমন হয়, লোকালয়ে দোকান, গৃহস্থ বাড়ি, তারপর আস্তে আস্তে সেসব কমে এলো, বাড়তে লাগলো প্রকৃতি। সে প্রকৃতি সবুজে সবুজ আর নীলিমায় নীল। মাঝখানে পাথরের রাস্তা, সে পাথরও আবার বেশ খানিকটা চটা ওঠা, ভাঙাচোরা। বাঁদিকে খাড়া উঠে গেছে পাহাড়, ঘন সবুজে ঢাকা। সেখান থেকে আচমকা কোনো জন্তু জানোয়ার নেমে এলে অবাক হবার কিছু নেই। আর নিচে নেমে গেছে খাদ, গভীর খাদ। রাস্তার খাদের মাঝখানে লম্বা লম্বা সব গাছ। পাহাড়ের গাছ একটু বেশি লম্বা হয়, লক্ষ্য করে দেখবেন। সন্তান যেমন করে বাবাকে ছাড়িয়ে উঠতে চায়, সেই রকম আর কি। এবার একটু গান শুনে নি, তারপর যাত্রাপথের কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন বাইরে দূরে। ওঠে তাদের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে এই পর্যায়ে। তো এইসব গাছ সমতলের গাছেদের চেয়ে বেশ কিছুটা লম্বা হয়। আসলে ভাবতে ইচ্ছে করে যে সন্তান যেমন একটা বয়সে তার বাবা মাকে ছাড়িয়ে যেতে চায়, এই পাহাড়ের বুকে জন্মানো গাছও ঠিক তেমনি করে তার জন্মদাতা পাহাড়কে পার হয়ে যেতে চায়। না না না, এটা একেবারে মজা করে বলা কথা, কল্পনা। আসল কারণ মানে বৈজ্ঞানিক কারণ তো নিশ্চয়ই কিছু আছে, তো সেসব যাকে। ও বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা নিয়ে কথা বলবার আপাতত দরকার নেই। আপাতত দেখি এগিয়ে চলার পথটা। যেতে যেতে মনে হয় এই বিরাটের মধ্যে আমরা কত টুকু সব জীব, কি অসীম মমতায় তিনি আমাদের রক্ষা করে চলেছেন। পথক্রমে সরু হয়ে আসছে,
যেন দুপাশের গাছপালা আস্তে আস্তে ঠেলতে ঠেলতে রাস্তা বেচারাকে খাদে ফেলে দেবার মতলব করছে। যাই বলুন, এইরকম একেবারে নিখাদ প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কিরকম একটা গা ছমছম করে। আমি জানি না কেন করে, কেমন মনে হয় লক্ষ লক্ষ বছর ধরে এই অরণ্য, এই পাহাড় কেমন কুমারী হয়েছিল। মানুষ এসে তার বুকে যে পায়ের ছাপ ফেলেছে, এটা ভালো হয়নি। নির্জন পথে শুধু আমাদের পায়ের শব্দ, মনে হচ্ছে যেন সমস্ত আকাশ জুড়ে তার প্রতিধ্বনি উঠছে। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্য নীরবতা ভেঙে যায় জলের শব্দে। এখানে প্রচুর ঝর্ণা আছে, ওপর থেকে হুড়মুড় করে এসে পড়ছে নিচে। কুচকুচে কালো চ্যাটালো একটা বিশাল পাথর, একটা ঝর্ণার কথা বলছি। ওপরে জঙ্গলের কোন ভেতর থেকে বেরিয়ে আসছে জল, আর মোটা ঝকঝকে সাদা ধারায় নিচে নেমে আসছে তুমুল বৃষ্টির শব্দ করতে করতে। পাথরের একের পর এক ধাপ পার হয়ে আপনার পায়ের তলায় খাদের দিকে চলে গেল, আবার ফিরে এলো। হ্যাঁ, সেই ধারা এতক্ষণে নদী হয়ে গেছে, সরু নদী কিন্তু পাহাড়ি নদী। তার উপর দিয়ে সেতু তৈরি করেছে মানুষ। একটু দাঁড়ান সেখানে, হাওয়ায় ভেসে আসছে বৃষ্টির রোঁয়া। বুক ভরে দম নিন, তারপর আবার যাত্রা। তাই ভাববেন না পুরোটাই হেঁটে যেতে হবে, মাঝখানে কোনো একটা জায়গায় জায়গা পাবেন না থাকবার। আগেই তো বলেছি, অল্প কিছুদিন যাওয়ার পরেই একটা চটি বা হোমস্টে গোছের কিছু পাবেন। একটু বসে হাত পা এলিয়ে দিলেন, ওরা রান্না করে দেবে। না, রান্না মানে সেরম কিছু নয়, রুটি আর এখানে যা তরি তরকারি পাওয়া যায় সেসব দিয়ে একটা ঘ্যাঁট মতো। ভালো কথা, এক ধরনের শশা পাওয়া যায় এখানে, পর্যটকদের ভাষায় তাকে বলে হাতি শশা। হাতি শশা বিশাল বড়, এক একটা শশার ওজন প্রায় 2 কেজির মতো। আসলে পাহাড়ের ফসল তো সবটাই বড় বড় আর ভারী ভারী। সেসব দিয়ে যা রান্না, সে যে খেতে খুব অপূর্ব তা হয়তো নয়, কিন্তু খিদের মুখে পলকের মধ্যে মিলিয়ে যাবে পেটের ভেতরে। কিন্তু না, আর কথা নয়, এইবারে বিদায়। শরণাগত শেষ করবার সময় হয়ে গেল। বলে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন কিন্তু। আর আমাদের যে ফেসবুকের পাতাটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। কেন বললাম বানানটা বিশেষ করে, তার কারণ এই শরণাগত সৌমিত্র অনুষ্ঠানে প্রত্যেক দিন রাত্রির 9:30টার সময় লাইভে আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে। সেখানে আপনাদের প্রত্যেককে স্বাগত। তাহলে আজকের মতো বিদায়। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। অতিমারি কমছে, তাই বলে আবার তাকে বাড়িয়ে তোলবার উদ্যোগ নেবেন না যেন। এই সময়টাই সাবধান থাকা খুব দরকার। নমস্কার।